হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। তো আজকে আমাদের ইন্ডিয়ান ইকোনমি ফ্রি ক্লাস নাম্বার 9, ঠিক আছে। তো আমরা এর আগে 1 to 8, ঠিক আছে, বেসিক ক্লাসেস আপলোড করে দিয়েছি। তো এবার আমরা শুরু করব কি না, ইনফ্লেশন। ঠিক আছে, এর আগের ক্লাসেও আমি বলেছি যে এবার আমরা মোস্ট 3 ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করতে চলেছি। ইনফ্লেশন শুরু করব, ঠিক আছে। তারপরে আমাদের মনিটারি পলিসি শুরু করব, আর কি না ফিসক্যাল পলিসি শুরু করব। তা ফ্রেন্ডস, এই 3টে চ্যাপ্টার পড়ার আগে যে কোনো একজন বিগিনার ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা কোনোদিন ইকোনমি পড়েনি বা ইকোনমি যারা বুঝতে পারে না, তাদের ফার্স্ট পড়া উচিত কম্পোনেন্টস অফ মানি। আমি এর আগের ভিডিও লেকচার অর্থাৎ ক্লাস নাম্বার 8-এ আমি বুঝিয়েছি যে M0, M1, M2, M3, M4, ঠিক আছে, এই ধরনের মানে ব্যাংকিং পরিভাষায় বিভিন্ন টাইপস অফ মানিকে এতগুলো নামে বিভক্ত করা হয়েছে। তো আজকে আমরা যে টপিকটা কভার করব ফ্রেন্ডস, সেটা হচ্ছে রিজার্ভ মানি। রিজার্ভ মানি হচ্ছে কি না M0, রিজার্ভ মানি সিম্বল কি না M0, ঠিক আছে, অর্থাৎ মানি জিরো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও একটুখানি লম্বা হবে, একটু বড় হবে ভিডিওটা। কেন ফ্রেন্ডস, আজকে আমরা মানে এই M0 অর্থাৎ রিজার্ভ মানি সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ভিডিওতে ডিসকাস করব, প্রত্যেকটা, যেগুলো ফ্রেন্ডস তুমি কোনো বইতে পাবে না। বিভিন্ন ইউটিউব চ্যানেল যে বইগুলো সাজেস্ট করে, যেমন ধরো রমেশ সিং বা এই ধরনের কিছু বই, দেখবে প্রত্যেকটা ম্যাক্সিমাম যেসব চ্যানেল ডব্লিউবিসিএস এর কোচিং করায় তারা ওই বই সাজেস্ট করে, কিন্তু ফ্রেন্ডস তুমি ওই বইতেও পাবে না, আর পড়লেও এত সহজে তুমি বুঝতে পারবে না। আর এই M0 অর্থাৎ রিজার্ভ মানি, ঠিক আছে, যে কতটা ইম্পর্টেন্ট ব্যাংকের মনিটারি পলিসি বোঝার জন্য, সেটা এই ভিডিওটা কমপ্লিট না দেখলে তোমরা বুঝতে পারবে না। যার জন্য ফ্রেন্ডস আমি তোমাদের রেকমেন্ড করব, রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো, যদি অবশ্য তোমার এই রিজার্ভ মানি বোঝার দরকার থাকে। তো ফ্রেন্ডস, এই রিজার্ভ মানি সম্পর্কে আমরা ডিটেলসে যাব তো বটেই, তারপরেও আমরা এই রিজার্ভ মানির যে ডেফিনিশন আছে, ঠিক আছে, রিজার্ভ মানির যে ডেফিনিশন হয়, সেই ডেফিনিশনের সঙ্গে আমাদের হাতে যে নোটস থাকে অর্থাৎ যে কারেন্সি, যেমন ধরো 100 টাকার নোট, যেমন ধরো 200 টাকার নোট, যেমন ধরো 500 টাকার নোট, আমাদের হাতে তো এখন এরকম নোট আছে, ঠিক আছে, বাই 2000 টাকার নোট। এই প্রত্যেকটা নোটের মিলটাও তোমাদের দেখাবো, অর্থাৎ রিজার্ভ মানির ডেফিনিশনের সাথে এই নোটসগুলোর মধ্যে সেই ডেফিনিশনের কোন কোন অংশগুলো লেখা থাকে, ঠিক আছে, এবং মিল কোথায় সেগুলো পর্যন্ত দেখাবো। যার জন্য ফ্রেন্ডস ট্রাই করো ভিডিওটা কমপ্লিট দেখার। আর যদি এই চ্যানেলে তুমি নতুন এসে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল থেকে প্রত্যেকটা ইউজফুল ভিডিওই তোমরা পাবে 2021-22 অ্যান্ড তারপরের বছরের এক্সামের জন্য, বিভিন্ন এক্সামের জন্য। তো ফ্রেন্ডস, আমরা একবার চট করে একবার রিভিশন করে নিই যে কম্পোনেন্টস অফ মানি কী কী। ফ্রেন্ডস, মানি ওয়ান, যাকে M1 বলা হয় ব্যাংকিং পরিভাষায় অর্থাৎ ব্যাংকিং টার্মিনোলজি অনুযায়ী, যাকে বলা হয় ন্যারো মানি, ওকে। মানি টু, যাকে ব্যাংকিং পরিভাষায় M2 বলা হয়, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কি না মানি থ্রি, অর্থাৎ যাকে M3 বলা হয় ব্যাংকিং পরিভাষায়, যাকে ব্রড মানি বলা হয়, ঠিক আছে। এবং এরপরে আসছি কি না M4, ঠিক আছে, M4 যাকে ব্যাংকিং পরিভাষায় মানি ফোর, যাকে ব্যাংকিং পরিভাষায় M4 বলা হয়। তো ফ্রেন্ডস, তাহলে আমরা তো দেখে নিলাম যে কম্পোনেন্টস অফ মানি কী কী। তো আজকে আমাদের যে পড়ার বিষয় সেটা হচ্ছে M0 অর্থাৎ হাই পাওয়ার্ড মানি, যাকে রিজার্ভ মানি বলা হয়, যাকে রিজার্ভ মানি বলা হয়। তার মানে ফ্রেন্ডস, এখানে একটা ছোট্ট কোশ্চেন কিন্তু MCQ আমাদের এখানেই রেডি হয়ে গেল। দেখো যে কোন মানিকে হাই পাওয়ার্ড মানি বলা হয়। তোমাদের যদি অপশনে থাকে রিজার্ভ মানি, তাহলে রিজার্ভ মানিকে তুমি ক্লিক করবে, বা যদি M0 অপশন দেওয়া থাকে তাহলে M0-কে ক্লিক করবে, বোঝা গেল। তাহলে হাই পাওয়ার্ড মানি। তো এবার আমরা দেখব যে এই রিজার্ভ মানিকে বা M0-কে হাই পাওয়ার্ড মানি কেন বলে। ফ্রেন্ডস, ভিডিওটা খুব মন দিয়ে দেখো, অনেক কিছু পয়েন্টস এই ভিডিওতে কিন্তু আমি কভার করতে চলেছি। আর যদি এই ভিডিওটা তুমি কমপ্লিট দেখে নাও ফ্রেন্ডস, এই ইনফ্লেশন চ্যাপ্টারের, মনিটারি পলিসি চ্যাপ্টারের অনেকটা অংশ কিন্তু এখানেই তোমার কভার হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই রিজার্ভ মানির ওপর অর্থাৎ এই হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানির ওপরে কিন্তু বেশি ফোকাস রাখে। কেন ফোকাস রাখে না, দেশের ইনফ্লেশনকে মনিটর করার জন্য, এবং ইনফ্লেশনকে মনিটর মানে যখন করছে, সেই ইনফ্লেশনকে মনিটর করার পরে সেই অনুযায়ী মনিটারি পলিসি আমাদের ফর্মুলেট করার জন্য। অর্থাৎ আরবিআই কি কি মনিটরস করছে, ইনফ্লেশন মনিটর করছে, আর সেই ইনফ্লেশনকে ধরে মনিটারি পলিসি ফর্মুলেট করছে। আর এই জন্য কিন্তু এই রিজার্ভ মানির, ঠিক আছে, জুড়ি মেলা ভার, ঠিক আছে, অর্থাৎ আরবিআই এই রিজার্ভ মানির ওপরেই কিন্তু বেশি জোর দেয়। তো দেখি আরবিআই কি কি মনিটর করছে। দেখো,
আরবিআই যে মনিটরগুলো করে অর্থাৎ ইনফ্লেশনকে মেজার করার জন্য এবং সেই মতো মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আরবিআই কোন জিনিসগুলো মনিটর করে আমাদের দেশে? মানি ইন সার্কুলেশন অর্থাৎ কত টাকা, ঠিক আছে, মানি ইন সার্কুলেশন মানে হচ্ছে কত টাকা, কয়েন্স, খুচরো পয়সা, সমস্ত ধরনের কত ডিনোমিনেশন, কত টাকা আর কি আমাদের পাবলিকের হাতে আছে, অর্থাৎ পাবলিকের ডিসপোজাল, ঠিক আছে, ডিসপোজাল মানি ইন পাবলিকস হ্যান্ড। তার মানে হচ্ছে ফ্রেন্ডস, পাবলিক অর্থাৎ তুমি আমি আমাদের মতো ছাপোষা মানুষ, সেই পাবলিকের হাতে কত টাকা আছে এবং সেই টাকাটা কিভাবে সে খরচা করতে পারে, এটাকে বলা হয় মানি ইন সার্কুলেশন। ওকে ওকে, তো নেক্সট হচ্ছে ডিপোজিটস উইথ আরবিআই। ফ্রেন্ডস, ডিপোজিটস উইথ আরবিআই বলতে এই ডিপোজিটের মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে, যেমন ধরো কমার্শিয়াল ব্যাংকস, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংক, সিবি আমি এখানে লিখছি, কমার্শিয়াল ব্যাংকস যখন ব্যাংকিং ব্যবসা খোলে তখন তাদের সেই ব্যাংকিং ব্যবসার কিছু পরিমাণ আরবিআই এর ঘরে জমা রাখতে হয়। এছাড়াও প্রত্যেক বছর, ঠিক আছে, 6 বার করে মনিটারি পলিসি যখন আপডেট করে আরবিআই তখন সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও আমরা মনিটারি পলিসিতে ডিটেলস পড়বো, সেটা কত পার্সেন্ট মেনটেন করবে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকসের হাতে টোটাল যত টাকা আছে তার কিছু পরিমাণ এই আরবিআই এর ঘরে জমা রাখতে হয়, যাকে ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়। তাহলে ডিপোজিট উইথ আরবিআই হচ্ছে সেই পরিমাণটা। ওকে, এছাড়াও আদার ডিপোজিট উইথ আরবিআই আছে, এগুলো আমরা একটু পরেই দেখব। আরেকটা জিনিস যেটা মনিটর করে আরবিআই এই ইনফ্লেশনকে মেজার করার জন্য, সেটা হচ্ছে লোন স্যাংশন বাই কমার্শিয়াল ব্যাংকস, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকসের হাতে, যেমন ধরো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন ধরো অ্যাক্সিস ব্যাংক, যেমন ধরো এইচডিএফসি ব্যাংক, এইরকম যত ব্যাংক আছে এগুলোকে কমার্শিয়াল ব্যাংকস বলা হয়। আর সেই কমার্শিয়াল ব্যাংকসের হাতে এই মুহূর্তে টোটাল কত অ্যামাউন্ট অফ মানি আছে যেটা তারা লোন হিসাবে স্যাংশন করতে পারে। তাহলে আরবিআই যখন ইনফ্লেশন, ঠিক আছে, মনিটর করে বা ইনফ্লেশনকে গজ করার চেষ্টা করে, তখন আরবিআই জাস্ট এইগুলোকেই কিন্তু সে মনিটর করে বোঝার চেষ্টা করে। তা এইগুলোকে মনিটর করতে গেলে তাকে সব থেকে বেশি হেল্প করে কি জানো? তাকে সব থেকে বেশি হেল্প করে আমাদের এই রিজার্ভ মানি, ঠিক আছে। তাহলে রিজার্ভ মানি এতটাই শক্তিশালী যে রিজার্ভ মানি যতক্ষণ আরবিআই মনিটর করবে তার মানে আরবিআই এর এগুলো অটোমেটিক্যালি মনিটর করা হয়ে যাবে, যার জন্যেই কিন্তু ফ্রেন্ডস রিজার্ভ মানিকে হাই পাওয়ার্ড মানি বলা হয়। ক্লিয়ার? আপাতত এইটুকুই বোঝো, নেক্সট আমরা তো আরো অনেক কিছু ডিসকাস করব। ওকে, তো দেখো এইখানে সেই কথাটাই বলা হয়েছে যে এই তিনটেকে মেজার করার জন্য আরবিআই সব থেকে বেশি ফোকাস করে এই রিজার্ভ মানির ওপর। রিজার্ভ মানি মানে হচ্ছে ধরো আরবিআই এর ঘরে যে টাকাটা আছে, অর্থাৎ আরবিআই এর হিসেবে। ফ্রেন্ডস, মাথায় রাখবে আরবিআই সমস্ত টাকা পয়সার হিসাব রাখে। আমাদের দেশে কতগুলো 100 টাকার নোট আছে, কত মূল্যের 500 টাকার নোট আছে, সেই সমস্ত মূল্য, ঠিক আছে, আরবিআই এর ঘরে থাকে, সেই হিসেবটা আরবিআই এর ঘরে থাকে। আর ইনফ্লেশনকে মেজার করার জন্য এই ওপরে যে তিনটে জিনিস ডিসকাস করলাম এই তিনটেকে আরবিআই মনিটর করে, তার জন্য সব থেকে বেশি ফোকাস করে এই মানি জিরো অর্থাৎ রিজার্ভ মানির ওপরে। তাহলে রিজার্ভ মানি খুবই ইম্পর্ট্যান্ট একটি মানি, আমাদের দেশে আরবিআইকে বিভিন্নভাবে হেল্প করে ইনফ্লেশনকে মেজার করার জন্য। আর ইনফ্লেশন যতটা যা হবে মনে রাখবে ফ্রেন্ডস, যে প্রাইস অফ কমোডিটিস সেইভাবে উঠবে নামবে। তার মানে রিজার্ভ মানি কি? রিজার্ভ মানি রেসপন্সিবল ফর কি না ইনফ্লেশন, ঠিক আছে, আর একটা কি না প্রাইস, প্রাইস লেভেল, ঠিক আছে। মাথায় রাখবে ফ্রেন্ডস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি এখানে ডিসকাস করছি। ওকে, তো দেখো নেক্সট, আচ্ছা নেক্সট দেখো কয়েকটা পয়েন্টস এখানে মনে রাখার মতো। রিমেম্বার, M0 অর রিজার্ভ মানি ইজ কল্ড সেন্ট্রাল ব্যাংক মানি। ফ্রেন্ডস, এটাও কিন্তু পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে যে সেন্ট্রাল ব্যাংক মানি কোনটি, M1 নাকি M2, M3 নাকি M0, তখন তোমাকে বলতে হবে কি না M0। ওকে, হোয়াইল M1 to M3 is called commercial bank money। আবার তোমাদের এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে যে কমার্শিয়াল ব্যাংকস মানি কি কি, তখন তোমাকে M1 থেকে M3 পর্যন্ত বলতে হবে। অর্থাৎ এই M1 থেকে M3 পর্যন্ত যে মানিগুলো থাকে সেগুলোর কমপ্লিট লায়াবিলিটি, সেগুলোকে মেনটেন করা,
ঠিক আছে, প্রত্যেকটা দায়িত্বই কমার্শিয়াল ব্যাংকসের হাতে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকস কিন্তু এই M1 থেকে M3 পর্যন্ত যে মানি কম্পোনেন্টসগুলো আছে সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করে, অর্থাৎ এগুলোর ওপর কমপ্লিট স্বাধীনতা দেওয়া থাকে কমার্শিয়াল ব্যাংকসের হাতে। ওকে, আর রিজার্ভ মানি যেটা, সেটা অনলি অ্যান্ড অনলি কন্ট্রোলে থাকে কার হাতে, না সেন্ট্রাল ব্যাংকের হাতে, যার জন্য একে সেন্ট্রাল ব্যাংক মানিও বলা হয়। তাহলে ফ্রেন্ডস, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস এখানে ডিসকাস হলো, পয়েন্টসটি মাথায় রাখার চেষ্টা করো, তোমাদের কিন্তু মনিটারি পলিসি খুব সহজ হয়ে যাবে বোঝার ক্ষেত্রে। ওকে, তো চলো এগিয়ে যাই। দেখো বলছে দ্য মোস্ট ইন্ডিকেটর অফ M1 M2 M3 M4 ইজ দ্য রিজার্ভ মানি, অর্থাৎ দেখো আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হওয়া, মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা এখানে থাকা উচিত ছিল, যাই হোক। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, ঠিক আছে, দেখো M0 কি না, রিজার্ভ মানি। আর মনে রাখবে এই M0 সোর্স কার কার সোর্স, না M1 এর সোর্স, M2 এর সোর্স, M3 এর সোর্স এবং M4 এর সোর্স। অর্থাৎ আমরা এই আরবিআই বা যে কোনো ব্যাংকস এই এই যে M1 থেকে M3 পর্যন্ত মানি নিয়ে যে নাড়াচাড়া করছে তার কমপ্লিট উৎস হচ্ছে এই M0 অর্থাৎ রিজার্ভ মানি। ঠিক আছে, তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে এই M1 M2 M3 M4 এগুলোর উৎস কি, তুমি কিন্তু আরবিআই বলবে না, তখন কি বলবে, না এই রিজার্ভ মানি। অর্থাৎ রিজার্ভ মানি হচ্ছে এই M1 থেকে M2 M3 এগুলো সমস্ত এগুলোর ইন্ডিকেটর। ধরো M0 রিজার্ভ মানির পরিমাণ যদি পড়ে যায়, ঠিক আছে, ও যদি কমে যায়, তাহলে এগুলোর পরিমাণও কিন্তু কমতে থাকবে। এইভাবে জিনিসটাকে মাথায় রাখো। ওকে, তো চলো দেখে নিই। দেখো এছাড়াও দুটো নাম আছে, অর্থাৎ রিজার্ভ মানির আরও দুটো নাম আছে, একটা নাম কি না বেস মানি, একটা হচ্ছে সেন্ট্রাল মানি। তাহলে এটাও আসতে পারে যে বেস মানি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং, এরকম একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিতেই পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড বেস মানি, তখন তোমাকে কি বলতে হবে, না M0, অর্থাৎ কি না রিজার্ভ মানিকে বেস মানি বলা হয়, কারণ ওই যে এই সমস্ত মানির উৎস কিন্তু এই বেস মানি অর্থাৎ রিজার্ভ মানি। চলো পরের পয়েন্টস দেখি। অল দিস নেম সাজেস্ট দ্যাট রিজার্ভ মানি রিপ্রেজেন্ট দ্য বেস লেভেল ফর মানি সাপ্লাই অর ইট ইজ দ্য হাই পাওয়ার্ড মানি, তাই তো, হাই পাওয়ার্ড কম্পোনেন্ট অফ মানি সাপ্লাই। অর্থাৎ দেখো আমি একটু আগে যেটা বললাম যে রিজার্ভ ব্যাংকের হাতে, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক কোনটার ওপর বেশি ফোকাস করে আমাদের ইনফ্লেশন বা মনিটারি পলিসি ফর্মুলেশনের জন্য, M0 অর্থাৎ রিজার্ভ মানি। ঠিক আছে, রিজার্ভ মানির ওপরে কিন্তু সব থেকে বেশি ফোকাস করে আরবিআই। কেন না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানে যে আমি আমার কন্ট্রোলে যদি এই রিজার্ভ মানিকে রেখে দিতে পারি, অর্থাৎ M0কে যদি আমার কন্ট্রোলে আমি রাখতে পারি, তাহলে M1 M2 M3 M4 এগুলোও আমার কন্ট্রোলেই থাকবে। যদিও কিন্তু এই M1 M2 M3 কমার্শিয়াল ব্যাংকস এরা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে, তবু আরবিআই জানে যে এই তিনটে নিয়ন্ত্রণ যদি থাকে, M1 M2 M3 এই তিনটেকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে দেশে ইনফ্লেশনও নিয়ন্ত্রণ করা যাবে। ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে ইনফ্লেশন চ্যাপ্টারটা আমরা যখন পড়বো তখন তো আমরা আরও ডিসকাশন ডিটেলসে করব, কিন্তু তোমাকে ফার্স্ট এটা বুঝতে হবে যে এই ইনফ্লেশনের জন্য দায়ী কে কে, না M1 M2 M3। কোশ্চেন আসতে পারে যে কোন মানি কম্পোনেন্টসগুলো ইনফ্লেশনের জন্য দায়ী, তখন তোমাকে বলতে হবে M1 M2 M3। কেন না আমাদের যে কমার্শিয়াল ব্যাংকসগুলো আছে দেশে সেগুলো কিন্তু এই M1 M2 M3 এই তিনটে মানিকে নিয়েই নাড়াচাড়া করে, তাদের কন্ট্রোলে থাকে। আর এই তিনটে মানির উৎস হলো কি না এই রিজার্ভ মানি। ঠিক আছে, তিনটে মানির উৎস কি না রিজার্ভ মানি। তাহলে রিজার্ভ মানি, ঠিক আছে, রিজার্ভ মানি বা হাই পাওয়ার্ড মানি যদি আরবিআই কন্ট্রোল করে তাহলে এই তিনটে কন্ট্রোল থাকবে, আর যদি এই তিনটে কন্ট্রোল থাকে তাহলে ইনফ্লেশনও দেশে কন্ট্রোল থাকবে। ওকে ফ্রেন্ডস, ক্লিয়ার? যার জন্যই একে হাই পাওয়ার্ড মানি বলা হয়। তো দেখো আরও কিছু পয়েন্টস এখানে আছে। আদার ফর্মস অফ মানি লাইক ব্রড মানি ডিপেন্ডস আপন দ্য ভলিউম অফ রিজার্ভ মানি, অর্থাৎ ফ্রেন্ডস ব্রড মানি, ঠিক আছে, ব্রড মানি কি আমি আগের ভিডিওতে এটা ডিসকাস করেছি, আরও একবার এই ভিডিওতে ছোট করে ডিসকাস করে দিচ্ছি, কারণ এর পরের ভিডিওগুলোতেও আমরা M3 ডিটেলসে পড়ব। ব্রড মানি হচ্ছে M3, অর্থাৎ মানি 3কে বলা হয় ব্রড মানি। ঠিক আছে, তো এই ব্রড মানি, কেন এর নাম ব্রড মানি, কারণ কমার্শিয়াল ব্যাংকসগুলো এই ব্রড মানিকে কাজে লাগিয়েই তাদের লোন, ঠিক আছে, তাদের লোন ব্যবসাকে তারা জীবিত রাখে, অর্থাৎ তারা লোন দেয়, তার এগেনস্টে তারা প্রফিট পায়, অর্থাৎ কি না সুদ পায়। তাহলে M3কে নিয়ে কমার্শিয়াল ব্যাংকস কি করে, ব্যবসা করে।
ঠিক আছে, ব্যাংকিং, আমরা যে ব্যাংকিং লোন বুঝি, আমরা বিভিন্ন দরকারে যে ব্যাংক থেকে লোন তুলি, সেটা M3-র পর্যায়ে পড়ে ব্যাংকিং পরিভাষায়, তোমার আমার ভাষায় নয় ফ্রেন্ডস, ব্যাংকিং পরিভাষায়, বারবার করে বলছি। অর্থাৎ যদি ধরো আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ধরো সমস্ত কমার্শিয়াল ব্যাংকসদের নিয়ে একটি মিটিং ডাকলো, তখন কিন্তু আরবিআই বলবে না যে তুমি যে টাকাটা নিয়ে তুমি লোন ব্যবসা করো গো সেই টাকাটা নিয়ে কথা বলছি, এরকম কথা বলবে না। আরবিআই বলবে যে আমি M3 অর্থাৎ মানি 3 বা ব্রড মানি নিয়ে কথা বলছি, ব্রড মানি নিয়ে এই ধরনের কিছু স্কিম আমরা ফর্মুলেট করেছি। বোঝা গেল ফ্রেন্ডস? তাহলে মনে রাখবে রিজার্ভ মানি হচ্ছে এই ব্রড মানিরই উৎস, এবং ব্রড মানি কমপ্লিট ডিপেন্ড করে এই রিজার্ভ মানির ওপরে। অর্থাৎ আরবিআই রিজার্ভ মানিকে যতটা ফ্লেক্সিবল রাখবে, ব্রড মানিও ততটা ফ্লেক্সিবল হবে। রিজার্ভ মানিকে যতটা টাইট রাখবে আরবিআই, ব্রড মানিও ততটাই টাইট হয়ে যাবে। ক্লিয়ার ফ্রেন্ডস? ওকে, তো এখানে আর একটা পয়েন্টস দেখো, বলছে অ্যাকচুয়ালি ব্রড মানি M3 উইল বি এ মাল্টিপল অফ রিজার্ভ মানি। ক্লিয়ার ফ্রেন্ডস? অর্থাৎ ওই যে আমি একটু আগে যে পয়েন্টসটা আলোচনা করলাম, যে আরবিআই, ঠিক আছে, আরবিআই যেভাবে আমাদের M0 অর্থাৎ রিজার্ভ মানিকে যেভাবে কন্ট্রোল করবে, ফ্লেক্সিবল ভাবেও কন্ট্রোল করতে পারে, আবার টাইট হিসাবেও কন্ট্রোল করতে পারে। যদি ফ্লেক্সিবল হিসাবে কন্ট্রোল করে, তাহলে আমাদের ব্রড মানি অর্থাৎ M3 সেও ফ্লেক্সিবল হয়ে যাবে, অর্থাৎ ব্যাংকসের হাতে বেশি পরিমাণ টাকা থাকবে, তারা বেশি পরিমাণ লোন দেবে, আবার তাদের লোন ব্যবসা ভালো চলবে। আবার যদি টাইট করে দেয়, রিজার্ভ মানি যদি টাইট করে দেয়, তাহলে অনেক সময় দেখা যাবে কি না, আমাদের এই কমার্শিয়াল ব্যাংকসের হাতে কিন্তু এই M3 অর্থাৎ ব্রড মানির পরিমাণ কম থাকবে, তাদের লোন ব্যবসা একটু অল্প চলবে। ক্লিয়ার ফ্রেন্ডস? বোঝা গেল? আর ব্যাংকসের হাতে লোন ব্যবসা করার জন্য অ্যামাউন্ট যত কন্ট্রোলে থাকবে, মনে রাখবে ফ্রেন্ডস, আমাদের দেশে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতিও কিন্তু অনেক কন্ট্রোলে থাকবে। আমাদের মডারেট ইনফ্লেশন দেশের উন্নতির জন্য খুবই উপকারী, কিন্তু হাই ইনফ্লেশন বা স্ট্যাগফ্লেশন এগুলো কিন্তু উপকারী নয় ফ্রেন্ডস। আবার কি না মাইনাস ইনফ্লেশন অর্থাৎ কি না নেগেটিভ ইনফ্লেশনও কিন্তু উপকারী নয়। এগুলো আমরা ইনফ্লেশন চ্যাপ্টার ডিটেলসে পড়বো, এখন এটুকু বোঝো। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, M0 অর্থাৎ রিজার্ভ মানির মধ্যে কি কি কম্পোনেন্ট থাকছে? কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আদার্স ডিপোজিটস উইথ আরবিআই। ফ্রেন্ডস, একটু আগে কারেন্সি ইন সার্কুলেশন আমরা বুঝেছি যে সব ধরনের কারেন্সি, অর্থাৎ কি 10 টাকার নোট থেকে আরম্ভ করে একদম আমাদের এই মুহূর্তে 2000 টাকার নোট, ঠিক আছে, এই 2000 টাকার নোট পর্যন্ত এই সমস্ত কারেন্সি। এছাড়াও কি না কয়েন্স, অর্থাৎ ছোট ডিনোমিনেশন, বড় ডিনোমিনেশনের যে কয়েন্সগুলো আছে সেই সমস্ত কয়েন্স। ওকে, তো একে বলা হয় কারেন্সি ইন সার্কুলেশন। ব্যাংকার্স ডিপোজিট আমি একটু আগেই বুঝিয়েছি যে কমার্শিয়াল ব্যাংকসগুলো ক্যাশ রিজার্ভ রেশিও, ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে, SLR হিসাবে, ঠিক আছে, তাদের যে ব্যাংকিং ব্যবসা চালানোর জন্যে তাদের যে অ্যামাউন্টটা আরবিআইয়ের ঘরে জমা রাখতে হয় সেটি, এবং আদার্স ডিপোজিট উইথ আরবিআই হচ্ছে কিনা বিভিন্ন সোশ্যাল সার্ভিস বা স্কিমের জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস বা দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আরবিআইয়ের ঘরে যে জমা পড়ে। ঠিক আছে, যেমন ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সাপোজ ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো একটি স্কিম ফর্মুলেট করলো, এবং সেই স্কিমটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কিছু টাকা জমা রাখে, তাহলে সেটা কিন্তু অন্য কোনো ব্যাংকে রাখবে না, শুধুমাত্র আরবিআই এর ঘরেই রাখবে। ঠিক আছে, তো এই ধরনের ডিপোজিটকে আদার্স ডিপোজিট উইথ আরবিআই বলা হয়। ঠিক আছে, তার মানে M0 অর্থাৎ রিজার্ভ মানির মধ্যে এই কম্পোনেন্টসগুলো থাকে, এগুলো দিয়েই কিন্তু কোশ্চেন আসে ফ্রেন্ডস, ভালো করে মাথায় রেখো। ওকে, নেক্সট পয়েন্ট, bankers deposit with RBI represents balances maintained by banks mainly for maintaining cash reserve ratio, একটু আগেই যেটা আমরা ডিসকাস করলাম CRR। ওকে, ক্যাশ রিজার্ভ রেশিও। তো নেক্সট আমরা দেখি রিজার্ভ মানি হোল্ডস দ্য টপ মোস্ট পজিশন ইন দ্য আরবিআইস মনিটারি পলিসি সিন্স ইট ইজ দ্য মোস্টলি কারেন্সি ইন সার্কুলেশন উইথ দ্য পিপল। কেন না ইনফ্লেশন, আমরা একটু আগেই দেখে এসেছি ইনফ্লেশনকে টার্গেট করা, ঠিক আছে, ইনফ্লেশনকে টার্গেট করা, আর সেই টার্গেট করে আমাদের মনিটারি পলিসি ফর্মুলেট করা, এই কমপ্লিট দায়িত্বটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে আছে। অর্থাৎ মনিটারি পলিসি কে ফর্মুলেট করে না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এই টোটালটাকে বুঝতে গেলে আরবিআই যদি এই মনিটারি পলিসি ফর্মুলেট করতে চায়, তাকে তাহলে ইনফ্লেশন বুঝতে হবে। ইনফ্লেশন বুঝতে গেলে তাকে কমার্শিয়াল ব্যাংকসের হাতে যে মানি কম্পোনেন্টগুলো থাকছে অর্থাৎ M1 থেকে M3 সেগুলো বুঝতে হবে, আর সেগুলো বুঝতে গিয়ে কিন্তু রিজার্ভ মানিকেই ধরে এগোতে হবে আরবিআইকে, যে আমি এটাকে টাইট করব নাকি এটাকে ফ্লেক্সিবল করব। ওকে ফ্রেন্ডস, বোঝা গেল? চলো আরও এগিয়ে যাই।
রিজার্ভ মানি ডিসাইডস দ্য লেভেল অফ লিকুইডিটি অ্যান্ড প্রাইস লেভেল ইন ইকোনমি। একটু আগেই আমরা দেখেছি যে রিজার্ভ মানি কিন্তু এটা ডিসাইড করে, অর্থাৎ রিজার্ভ মানি সব মানির উৎস, সেহেতু লিকুইডিটি কতটা থাকবে। লিকুইডিটি বলতে কি, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি ফ্রেন্ডস, যে M1 থেকে আমরা যত M3 বা M4-এর দিকে যাব লিকুইডিটি তত কমবে, লিকুইডিটি কী হবে না ডিক্রিজ করবে। আর যত M3 থেকে আমরা যত M1-এর দিকে যাব লিকুইডিটি তত বাড়বে, অর্থাৎ মানুষের হাতে মানে একদম ক্যাশ টাকার পরিমাণ তত বাড়বে। যার জন্য ফ্রেন্ডস সেটাও কিন্তু রিজার্ভ মানির ওপরেই ডিপেন্ড করে, অর্থাৎ প্রাইস লেভেল, ইনফ্লেশন, লিকুইডিটি। ওকে, ম্যানেজমেন্ট অফ রিজার্ভ মানি ইজ দাস ভেরি ইম্পর্টেন্ট টু ম্যানেজ ইনফ্লেশন। ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে এটা আমরা রিজার্ভ মানি নিয়ে বুঝে নিলাম, কেননা এরপর আমরা ইনফ্লেশন, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি দেখতে যাব। এবার দেখো ফ্রেন্ডস, আমরা ছোট্ট একটি ডেফিনেশন দেখব এবং সেই ডেফিনেশনটা কিভাবে আমাদের হাতে যে নোটসগুলো থাকে সেই নোটসগুলোর মধ্যে কিভাবে ডেফিনেশনটা লেখা আছে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দেবো। আশা করি তোমরা খুব এনজয় করবে সেশনটা। দ্য কারেন্সি ইস্যুড বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ কল্ড হাই পাওয়ার্ড মানি, অর্থাৎ কি রিজার্ভ মানি, because it is generally backed by supporting reserves and its value is guaranteed by the government and it is the source of all other forms of money। অর্থাৎ প্রত্যেকটা নোট, প্রত্যেকটা কয়েন্স এটসেট্রা। তো দেখো এই যে গ্যারান্টেড কথাটা, ঠিক আছে, তারপরে রিজার্ভস কথাটা, ঠিক আছে, সাপোর্টিং কথাটা, এইগুলো কিন্তু আমাদের নোটসের মধ্যেই লেখা থাকে। অর্থাৎ আরবিআই যে নোটসগুলো ছাপিয়েছে আমাদের দেশে, সেই প্রত্যেকটা নোটসের মধ্যে কিন্তু এই ডেফিনেশনটাই লেখা থাকে। অর্থাৎ সেই নোটসটা এনি হাও আরবিআই যেহেতু ছাপিয়েছে, সেগুলো ওগুলোর প্রথম পরিচয় কি না, সেগুলো রিজার্ভ মানি। তারপর সেগুলো যখন আরবিআই আমাদের কমার্শিয়াল ব্যাংকসের হাতে দিয়ে দিল বা সার্কুলেশনে ছেড়ে দিল, তখন সেগুলো আস্তে আস্তে কি M1, M2, M3, M4 এগুলো রূপ নিতে থাকলো। ওকে ফ্রেন্ডস, ক্লিয়ার? তাহলে এই ডেফিনিশনটা চলো দেখে নিই কীভাবে নোটসের মধ্যে আছে। দেখো আমি একটি পুরোনো 100 টাকার নোটস নিয়েছি, দেখো গ্যারান্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ওপরে কী লেখা আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। আবার দেখো এখানে কী লেখা আছে, আই প্রমিস দ্য বিয়ারার দ্য সাম অফ দ্য 100 রুপি। তাহলে দেখা গেল যে এই ধরনের কিছু কথা, অর্থাৎ কি ধরে না আমাদের এই ডেফিনিশনকে ধরে কিন্তু লেখা আছে। ওকে, তো চলো আরও নিচের দিকে আমরা যাই। আমরা দেখো এবার উল্টো পিঠটা নিয়েছি, উল্টো পিঠের মধ্যে এখানে কি লেখা আছে, এখানে সরি এখানে দাগটা পড়ছে না, এখানে উল্টো পিঠেও দেখো বিভিন্ন ভাষায় কিন্তু লেখা আছে। কতগুলো ভাষায় লেখা আছে না, আমাদের দেশে যত ভাষীর লোক মোটামুটি বাস করে সব ভাষাতেই লেখা আছে। কেন না, সবাই যেন এই নোটটার সমান ভ্যালু পায়, অর্থাৎ কেউ যেন কম ভ্যালু না পায়, কেউ যেন বেশি ভ্যালু না পায়। যার জন্য আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই নোটটাকে প্রথমে রিজার্ভ মানির পরিচয় দেয়, তারপরে এটি অন্যান্য মানির উৎস হয়ে দেখা দেয়। ওকে ফ্রেন্ডস, তো চলো আরও দেখি। দেখো নতুন 100 টাকার নোট নিয়েছি, সেম ব্যাপার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গ্যারান্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো সেটা একভাবে, আই প্রমিসড টু পে দ্য বিয়ারার দ্য সাম অফ দ্য 100 রুপি। ওকে, তো চলো দেখো আবার উল্টো পিঠে কি লেখা আছে না, সেম ভাবে কি না প্রত্যেকটা ভাষায় লেখা আছে, কেউ যেন কম বেশি দাম না পায়। 500 টাকার নোটেও দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গ্যারান্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রমিস টু পে। আবার দেখো 500 টাকার নোটের উল্টো পিঠেও কিন্তু সেই রকমই জিনিস লেখা আছে বিভিন্ন ভাষায়। তাহলে ফ্রেন্ডস আজকে আমরা ডিসকাস করলাম রিজার্ভ মানি অফ ইন্ডিয়া, ঠিক আছে, মনিটারি পলিসি, ব্যাংকের যে মনিটারি পলিসি, ঠিক আছে, ব্যাংকের যে মনিটারি পলিসি, আচ্ছা, তারপর ফিসক্যাল পলিসি এবং আরবিআই যে ইনফ্লেশন, ঠিক আছে, আরবিআই যে ইনফ্লেশন আমাদের কি বলে তোমার টার্গেট করে বা ইনফ্লেশনকে যে কন্ট্রোল করে, তার জন্য কিন্তু রিজার্ভ মানি খুব ইম্পর্টেন্ট একটি কম্পোনেন্টস। তো ফ্রেন্ডস এর পরের ভিডিওতে আমরা M1 দেখব, M2 দেখব, M3 দেখব, M4 দেখব। ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।